নমস্কার, দৃষ্টিভঙ্গিতে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। শুরু করছি আমাদের অনুষ্ঠান রাইজিং ভয়েস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এসআইআর নিয়ে ওঠা অভিযোগগুলোকে কি অস্বীকার করা আদৌ সম্ভব? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কেন কিনা আপনারা জানেন গতকাল থেকেই আজকে পর্যন্ত এসআইআর এর যে প্রক্রিয়া তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে, সামনে এসছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কিছু অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তুলেছেন এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হচ্ছে বেশ কিছু অভিযোগ এবং তিনি কিছু নথি দিয়ে স্ক্রিনশট দিয়ে সেগুলোকে এসআইআর এর যে কর্মপদ্ধতি যে পদ্ধতি চলছে তাতে কিছু প্রশ্নচিহ্ন তুলেছেন এবং এটা তো কথা যে হচ্ছে এটা নতুন নয়। এসআইআর এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু থেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন জটিলতা আমাদের সামনে চলে আসছে। দেখুন এক্ষেত্রে বলতে হয় এখন বেশ কয়েক মাস ধরেই আমাদের রাজ্যের মানুষের যেটা একটা ব্যাপার হচ্ছে যে তাদের দৈনন্দিন যা কাজকর্ম বা সেগুলো বাদ দিয়ে তাদের এখন ভাবতে হচ্ছে যে এসআইআর এর লাইনে কিভাবে যাবেন, তাদের নথি ঠিক মতন জমা হচ্ছে কিনা, জমা হলেও সেটা ঠিক মতন আপলোড হচ্ছে কিনা, আপলোড হওয়ার পর সেটা যখন হচ্ছে ভেরিফাই হচ্ছে বা সেইগুলোর ক্ষেত্রে কোনো ঠিকঠাক ভাবে করে নামগুলো তার আলটিমেটলি আসবে কিনা। বৃদ্ধ মানুষরা তারা ভাবছেন যে ওরে বাবা যদি হচ্ছে এইবারের যদি সে ভোটটাও যদি আর না দিতে পারি তাহলে কি হয়, ফলে তাদেরও হচ্ছে বিভিন্ন ভাবে করে যে লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদের শরীর সায় না দিলেও তাদের লাইনে দাঁড়িয়ে দিতে হচ্ছে। কেন কি না আমরা তো হচ্ছে আমাদের এখন হচ্ছে গণতন্ত্র রক্ষার একটা দায় আমাদের উপর এসছে এবং আমাদের আমরা যে হচ্ছে কতটা দেশপ্রেমিক সেটাও হয়তো প্রমাণ করার একটা হয়তো নতুন একটা সুযোগ এসছে এই এসআইআর এর মাধ্যমে। যেমন কিনা ধরুন নোটবন্দি বা করোনাকালে যে অন্য সময়গুলোতে যেমনি নরেন্দ্র মোদী আমাদেরকে সবাইকে হচ্ছে লাইনে দাঁড় করিয়েছিলেন, ফলে আমরা আবারও হচ্ছে সবাই লাইনে দাঁড়াচ্ছি, সবাই দেখছেন সেটা। কিন্তু প্রশ্ন হলো দেশের আরো বেশ কতগুলো রাজ্যেও কিন্তু এসআইআর এর এই প্রক্রিয়া চলছে। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ, ফলে পশ্চিমবঙ্গ নিয়ে আমরা এখন আলোচনাটা করছি। দেখুন পশ্চিমবঙ্গের যেটা রাজনৈতিক যে বিষয়টা সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে দেখুন আর কদিন পরেই হচ্ছে আমাদের বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনে বিজেপি একটি কিন্তু মানে লক্ষ্যই রেখেছে যে হচ্ছে যে যেন তেন প্রকারে হচ্ছে এখানে ক্ষমতায় আসতে হবে। ফলে বিজেপি যেমনি তেমনি হচ্ছে তৃণমূল শাসক দল তৃণমূল কংগ্রেস সবাই একটি মানে ভোটের অঙ্ক তো কষছেন। এই অঙ্ক কষার ক্ষেত্রে এই এসআইআর কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এবার নিতে চলেছে, সেই নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আলোচনা হচ্ছে। আজকে যেটা শুরুতে আমি যেটা বললাম আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো যে এসআইআর নিয়ে যে অভিযোগগুলো উঠছে সেটি কে কি আপনারা অস্বীকার করতে পারেন বা আমরা পারি? দেখুন এক্ষেত্রে প্রথমে যেই বিষয়গুলো আমি প্রথমে কিছুটা বলার চেষ্টা করলাম, একটু হালকা ছলে হয়তো বলার চেষ্টা করলাম। হ্যাঁ দেখুন সত্যিই তো এসআইআর নিয়ে যে বিষয়গুলো যে এখনো পর্যন্ত কোনো ঠিক মতন করে আপলোড হচ্ছে না। যেটা দেখলাম 28 তারিখে হচ্ছে আপনার আমাদের ভোটার যে তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার একটা কথা নির্বাচন কমিশনের, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে 28 তারিখে সেটা সম্ভব হবে কিনা বলা কিন্তু খুবই মুশকিল। ফলে ফের পেছোতে পারে কিন্তু আমাদের এই ভোটার তালিকা প্রকাশের দিন। কমিশন সূত্রেই এই খবরটা, মানে এটা আমার বক্তব্য নয়। কারণ কিনা প্রযুক্তিগত সমস্যার দোহাই দেওয়া হচ্ছে কমিশনের তরফে। শুনানি শেষ হলেও লক্ষাধিক আবেদনকারীর তথ্য আপলোড করা এখনো বকেয়া রয়ে গিয়েছে, ফলে তথ্য যাচাইয়ের কাজ অতিরিক্ত সময়ের প্রয়োজন আরো হতে পারে। যেমন মঙ্গলবার আরো ধরুন 35,000 আবেদনকারীকে অযোগ্য বলে চিহ্নিত করেছে কমিশন। দেখুন আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসছে। সেটি হলো পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুনানি পর্ব শেষ হতেই মানে আরো যেই সমস্ত বিষয়গুলো চলে আসছে সেটা হলো যে বিপুল সংখ্যক ভোটারের নথি এখনো অনলাইনে তোলা হয়নি। এক্ষেত্রে জেলা ভিত্তিক যে পরিসংখ্যানগুলো আমরা জানতে পারছি তাতে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত মোট 1,14,772টি নথি আপলোড করতে এখনো বাকি আছে, বাকি করা মানে আপলোড করা হয়নি বা করা যায়নি।
এবং এর মধ্যে কয়েকটি জেলার চিত্রটি কিন্তু বেশ উদ্বেগজনক। এই যে বলছে কয়েকটি জেলা, এই জেলাগুলোর নামগুলো একটু মন দিয়ে শুনবেন। সেটি হলো কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর কলকাতা, উত্তর 24 পরগনা। এই কটি জেলায় কিন্তু সব থেকে বেশি পরিমাণের নথি এখনো আপলোড করা যায়নি। এই যে বললাম, এই জেলাগুলো দেখবেন রাজনৈতিকভাবে এই জেলাগুলো গুরুত্বটা কতটা সেটা আপনাদের বোধহয় আর নতুন করে বলার অবকাশ রাখে না। এছাড়াও হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনাতেও একই সমস্যা হয়েছে, কম বেশি একই সমস্যা হয়েছে। তো এই যে বিষয়গুলো ঘটছে আমাদের, ধরুন এই পরপর পরপর করে যা বাধা আসছে, যেটা বললাম যে এখনো পর্যন্ত যা অবস্থা, 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব কিনা সেটা বলা সম্ভব হচ্ছে না। দেখুন, মোটামুটি আমরা আশা করতে পারি যে হাতে আরো দিন 20 সময় আছে আমাদের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে, এরকম মোটামুটি এটা সবাই এটা আশা করছেন। তো সেই নির্ঘণ্ট প্রকাশের আগে অর্থাৎ 28 তারিখে যে ডেডলাইনটা নির্বাচন কমিশন দিয়েছিলেন, সেই ডেডলাইনটা কিন্তু বোধহয় ঠিকঠাকভাবে রাখা সম্ভব হবে না। এবার আসি, এই যে বললাম যে অভিযোগগুলো উঠছে, অভিযোগগুলো যে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করলেন, যে যে সমস্ত নথিগুলো ধরুন অন্যান্য রাজ্যে, এর আগে যেই রাজ্যে এসআইআর নিয়ে এত আলোচনা হয়েছে বিহার, সেখানেও যেই সমস্ত জন্ম সংক্রান্ত যেই সমস্ত নথিগুলোকে হচ্ছে নির্বাচন কমিশন মান্যতা দিচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেইগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি। এই জায়গাটা সত্যি একটি প্রশ্নের অবকাশ আছে। নতুন করে বারবার আমরা দেখতে পাচ্ছি, আজকে একরকম নিয়ম, কালকে আরেক রকম নিয়ম, তারপরে আরেক রকম নিয়ম, মানুষ হচ্ছে বিভ্রান্ত। এদিকে বিজেপি কর্মীরা বলে যাচ্ছেন, বিজেপি কর্মী সমর্থক নেতারা সবাই বলে যাচ্ছেন যে প্রথম থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে যে মোটামুটি 1.5 কোটি ঘুষবেটিয়াকে হচ্ছে, মানে কোট অ্যান্ড কোট ঘুষবেটিয়া অনুপ্রবেশকারীকে হচ্ছে তারা এখান থেকে চিহ্নিত করে বিতাড়িত করবেন। এখন প্রশ্ন হলো, এখন যা দেখা গেছে নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, সেইখানটায় দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার 58,000 মতন আর কি নাম বাদ যাচ্ছে এখনো পর্যন্ত। তাহলে এই যে কথাটা বলছেন বিজেপি কর্মীরা, তাহলে এটা কোথা থেকে? এবং আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটি হলো এই যে বললাম যে পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে, সেখানটা গুজরাট, তার মধ্যে গুজরাট, নরেন্দ্র মোদী অমিত শাহের গুজরাটেও কিন্তু এসআইআর প্রক্রিয়া চলেছে। আজকে সেখানটা চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। জানেন সেইখানটা কত নাম বাদ গেছে, মানে ভোটার তালিকা থেকে? সেইখানটায় 74 লক্ষ মতন হচ্ছে ভোটার তালিকা থেকে ভোটারের নাম বাদ গেছে। ভেবে দেখুন, 74 লক্ষ। সেখানটায় পশ্চিমবঙ্গে যেখানটা ভোটারের সংখ্যা অনেকটাই বেশি গুজরাটের থেকে, সেখানটায় এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী মোটামুটি 58 লক্ষ মতন একটা বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বিজেপি শুভেন্দু অধিকারীরা, মানে শুভেন্দু অধিকারী নাম এই কারণের জন্য বললাম, শুভেন্দু অধিকারী তো এখন মানে গলা ফাটিয়ে প্রথম থেকে বলে যাচ্ছেন যে 1.5 কোটি ঘুষবাটিয়া, রোহিঙ্গা এদের হচ্ছে করবো। কেন কেন এই কথাগুলো তিনি বলছিলেন, কি কোন উদ্দেশ্য নিয়ে? এই প্রশ্নগুলো তো মানুষের মনে আসবেই। নির্বাচন কমিশনের কাজ করবেন, এটা হবে এই যে প্রথম থেকেই এসআইআর এর এই প্রক্রিয়াটা নিয়ে যে নানাবিধ প্রশ্ন আসছে এবং তার যে রাজনৈতিক একটি প্রভাব মুক্ত নয়, সেটা নিয়ে যে প্রশ্ন উঠছে, তার কারণই কিন্তু এই ধরনের বক্তব্যগুলো থেকেই প্রমাণিত হয়। এই বক্তব্যগুলো রাখার কারণ বোধহয় এটাই যে বিজেপি যখন বুঝে গেছে যে এই রাজ্যে সাংগঠনিকভাবে এখনো তারা সেভাবে শক্তিশালী নয়, তাদের এইভাবে কোনোভাবেই যেখানটা তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সম্ভব নয়, তখন যেন তেন প্রকারে একটা করতে হবে। এটা আমরা বিভিন্ন সময় যারা খোঁজখবর রাখি তারা দেখেছি, বা আপনারাও হয়তো সংবাদ মাধ্যমে দেখেছেন, যে বিজেপি কিন্তু বারবার বলে এসছে এবারে ভোটটি হবে অন্যরকম। এই অন্যরকম বিষয়টা, এবং তখন তারা বারবার বলছে এসআইয়ের জন্য, এবং এখনো পর্যন্ত যদি লক্ষ্য করেন তারা কিন্তু বারবার বলছে যে অপেক্ষা করছে তারা যে এসআইয়ের প্রক্রিয়াটা কবে সম্পন্ন হবে এবং কত নাম বাদ যাবে।
ফলে এই যে বিজেপির কৌশলটা, এই কৌশলটা কিন্তু আজকে মানুষের কাছে পরিষ্কার। মানে বিজেপির যে দুটো মানে পরিষ্কার একটা চিত্র চলে এসছে এই জায়গাটায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের হচ্ছে প্রকল্পগুলো নিচ্ছেন, জনমোহিনী প্রকল্প, জনমোহিনী বললাম, ধরুন এটা নিয়ে পক্ষ বিপক্ষে সমালোচনা থাকতে পারে, কিন্তু মানুষ এতে যাতে ইনভলভ হচ্ছে সেই জন্য আগে থেকে যেগুলো ছিল কন্যাশ্রী বা হচ্ছে লক্ষ্মী ভান্ডার এগুলো ছিল, সেইগুলোর কিছু বাড়ানো হয়েছে বরাদ্দ। এবার নতুন চালু করা হলো হচ্ছে যুবশ্রী, এবং হচ্ছে কৃষকদের জন্য, গ্রামের কৃষকদের জন্য যেই সমস্ত মানে আরো কতগুলো প্রকল্প চালু করা হয়েছে, যেখানটায় মনরেগা নিয়ে কেন্দ্রের টালবাহানা, নরেন্দ্র মোদীদের হচ্ছে বিভিন্ন মানে কি বলবো, বিভিন্ন রকমের মানে মনোভাব, চিন্তা ভাবনা সবকিছুতে প্রভাব পড়ছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে নতুন একটি প্রকল্প চালু করলেন। ফলে সবকিছু মিলে এই জায়গাটায় কিন্তু, আর পাশাপাশি তো তৃণমূলের যে একটা সাংগঠনিক যে একটা বিস্তার ঘটেছে গোটা রাজ্য জুড়ে, সেইটা কিন্তু কমব্যাট করার মতন অবস্থা এখনো পর্যন্ত বিজেপির নেই। সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার বুঝিয়ে দিয়েছেন, এবং সেই জায়গাটা থেকে তখন তারা যেই ব্লুপ্রিন্টটা তৈরি করে 26-এর নির্বাচনকে কেন্দ্র করে, সেটি হলো যে এসআইআর এর মাধ্যমে যদি কিছু এরকম ভাবে করে যে ভোটার বাদ দেওয়া যায় সেই জায়গাটা থেকে, তাহলে বিজেপি এমন এমন কিছু কেন্দ্র আছে যে কেন্দ্রগুলোতে হয়তো একটু ক্লোজ ফাইট ছিল, সেইগুলোতে বিজেপির লড়াইতে চলে আসতে পারে বা লড়াইতে থাকতে পারে। তো মোদ্দা কথা, এই বিজেপি নিজস্ব একটি এজেন্ডা রয়েছে, এবং নির্বাচন কমিশনকে যে তারা প্রভাবিত করছে তা এতদিনে বারবার করে হচ্ছে প্রমাণিত হচ্ছে। এবং আরেকটি তথ্য দিই আপনাদের, যে তথ্যটা হলো এই, যে এখন তো ধরুন যে বেশ কিছু নাম আপলোড করা হয়নি বা কিছু, এখন নতুন একটি তথ্য পাওয়া যাচ্ছে, যেই বিষয়টা নিয়ে প্রথম থেকে বলা হচ্ছিল, যে বিজেপির মানে প্রথমে দেখা যাচ্ছে যে এসআইআর করতে গেলে রাজ্যে দেখা যাচ্ছিল যে কিন্তু সেখানটা মতুয়া বা আদিবাসী সম্প্রদায় বা রাজবংশী বা এরকম হিন্দু সম্প্রদায়, তারা কিন্তু এফেক্টেড হচ্ছে, তাদেরও কিন্তু হচ্ছে টানাটানি চলছে তাদের নিয়ে। কিন্তু এই জায়গাটাতে কিন্তু বিজেপির পারপাস সলভ হচ্ছিল না, বা এখনো হচ্ছে না। তো বিজেপির মেন টার্গেটটা কারা? বিজেপির মেন টার্গেটটা কিন্তু এরা নয়। বিজেপি যেটা শুভেন্দু অধিকারী বারবার বলে এসছে, যে আমাদের সংখ্যালঘু ভোট দরকার নেই, অর্থাৎ এবং উল্টো দিকে যেখানটায় হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, একটা বড় ভোট ব্যাংক যে হচ্ছে সংখ্যালঘু ভোটাররা, সেটা কিন্তু সবাই জানেন। ফলে সেই জায়গাটাকে যদি কোনোভাবে কাটা যায়, সেইটা কিন্তু চাইছে বিজেপি, তাহলে বিজেপির পক্ষে অনেকটা সুবিধা হয়, এবং সেই চেষ্টাটাই তারা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। প্রথম দিকে যেটা ছিল শুধু কিছুটা মতুয়া বা ওরকম করে সংখ্যালঘুদের বিষয়টা সেইভাবে করে তারা প্রকাশ্যে আসছে, কিন্তু এসআইআর এর শেষ দিকটাতে এখন কিন্তু নতুনভাবে তথ্য এসছে যে মোটামুটি এখন সংখ্যালঘু ভোট এবং হচ্ছে যে মানে ভাতা নির্ভর যে সমস্ত মানে যারা ভাতার সুবিধাগুলো পান, তাদেরকে হচ্ছে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার কিন্তু একটা কৌশল নেওয়া হয়েছে। এই ব্যাপারে হচ্ছে কমিশন ও প্রশাসন সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে, সেখানটায় দেখা যাচ্ছে যে সেটি খুব বেশ চিত্তাকর্ষক একটা তথ্য পাওয়া যাচ্ছে। সেটা ভালো মন্দ বিচারটা পরে হবে। সংখ্যাটা হচ্ছে বড় রকমের, তার পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ভোটারদের নথি ফাউন্ড ওকে, অর্থাৎ সব নথি যাচাই হয়েছে, করে দিয়েছেন ইয়েরোরাও। তাদের অনেকের নামের ক্ষেত্রে টু বি রিভিউ, অর্থাৎ রিভিউ করতে হবে বলে কিন্তু এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ অবজারভারদের হচ্ছে লগ ইন থেকে এইটা তথ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, অধিকাংশ ক্ষেত্রেই নামগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, ফলত এইসব এলাকায় যে নামগুলো ক্ষেত্রে ফাউন্ড ওকে করার পরও ফাইনাল ডিসপোজাল করা যাচ্ছে না, অর্থাৎ চূড়ান্ত ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। এখানেই প্রশ্নটা উঠছে, যে প্রশ্নটা হলো যে গোটা প্রক্রিয়া শেষ হতে যখন মাত্র আর কদিন বাকি, তখন কি শেষ খেলাটা দেখাতে শুরু করছে হচ্ছে বিজেপি। মানে বিজেপি বললে ভুল হবে, মানে কমিশন, মানে বিজেপি যেটা চাইছিল সেইটাই কি এবার আমরা দেখতে চলেছি সামনে। নির্বাচন কমিশনের যা এখন কর্মপদ্ধতি ভেরি রিসেন্ট,
তাতে কিন্তু এই ইঙ্গিতই মিলছে। অর্থাৎ এবার কিন্তু বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করছে, অর্থাৎ বিজেপি এবং সংখ্যা অধ্যুষিত জেলায় যেই জায়গাগুলোতে হচ্ছে ভোটের পার্সেন্টেজের নিরিখে সংখ্যালঘুদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জায়গাগুলোকেই কিন্তু এবার টার্গেট করা হচ্ছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেই অভিযোগটা করলেন, অর্থাৎ বুধবার মানে আজকে এক্স স্যান্ডেলে যেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটি তুলেছেন, যে মাইক্রো অবজারভারদের নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার একটি চেষ্টা চলছে, এবং সেই অভিযোগের সাপেক্ষে নির্বাচন কমিশনের তরফে একটি হোয়াটসঅ্যাপ বেশ কিছু মানে যে মাইক্রো অবজারভারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নির্দেশ দিচ্ছেন তার হচ্ছে স্ক্রিনশটও অভিষেক ফাঁস করেন। ফলে এইগুলোকে কিন্তু আর পুরোপুরি উড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। কেন কিনা দেখুন, এই যেই জায়গাগুলোতে বিজেপি প্রথম থেকে এই যে সংখ্যালঘুদের এই ব্যাপারগুলো নিয়ে বিজেপি প্রথম থেকেই একটা অদ্ভুত রকমের একটা আচরণ করে এসছে। তারা ডেমোগ্রাফি চেঞ্জের কথা বারবার বলে এসছে রাজ্যে। আরে বাবা, কিসের ডেমোগ্রাফিক চেঞ্জ? হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে, সেটা আপনি কিসের ভিত্তিতে বলছেন, কিসের ভিত্তিতে দাবি করছেন? 2002 সালের পরে তো আপনাদের একাধিকবার মানে যেই সময়গুলো নির্ধারিত সময় এসেছিল 11 এসছে বা অন্য সময়গুলো এসছে, তখন তো এই জনগণনা আপনারা সম্পন্ন করতে পারেননি। প্রধানমন্ত্রী এতদিন ধরে, এটা তো রাজ্য সরকারের কাজ নয়, এটা তো কেন্দ্র সরকারের কাজ। তার ফলে সেই জায়গাটা থেকে কি প্রধানমন্ত্রী এতদিন ধরে রইলেন, নরেন্দ্র মোদী এতদিন ধরে সেই কাজটি উনি সম্পন্ন করতে পারলেন না। একবার নির্বাচন যখন দৌড় গোড়ায় তার আগে তড়িঘড়ি ভাবে, এবং বোঝা যাচ্ছে যে কোনো রকম ভাবে মানে মানে নির্দিষ্ট কোনো মানে পরিকল্পনার অভাব, শুধুমাত্র কতগুলো এজেন্ডা নিয়ে এই মানে এই এত বড় একটি প্রক্রিয়া করতে হচ্ছে, মানুষকে মানে নানা রকম ভাবে হচ্ছে বিভ্রান্ত হতে হচ্ছে, নাজেহাল হতে হচ্ছে। তো সেই জায়গাটা থেকে এই যে ডেমোগ্রাফি চেঞ্জের কথা বলছে, এটা কিসের ভিত্তিতে বলছে? ফলে কত পার্সেন্ট ভোটার, আমরা যেটুকু মোটামুটি জানি 30% আশপাশের মতন পশ্চিমবঙ্গে ভোটার আছে, সেটা বিজেপি বা শুভেন্দু অধিকারী মানতে চাইছে। এবং রোহিঙ্গার যে সংখ্যাটা তারা বলছেন রাজ্যে, গোটা দেশ পৃথিবীতে সেই সংখ্যক রোহিঙ্গা আছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। ফলে তাদের কথাটা কতটা কি গুরুত্ব দেওয়া সেটা বোঝা ব্যাপার নয়। আলটিমেট আমি যেটা বলে শেষ করছিলাম, যে যেই অভিযোগগুলো উঠছে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে যে অভিযোগগুলো করছেন নির্বাচন কমিশন সম্পর্কে, সেই অভিযোগগুলোকে কিন্তু বোধহয় খুব একটা বেশি অস্বীকার করার জায়গা থাকছে না। কেন কিনা সেই মানে যেই পথে এগোচ্ছে, যেইগুলো সন্দেহ করা হচ্ছিল যে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, অর্থাৎ ঝুলি থেকে কিন্তু বিড়ালটা আস্তে আস্তে করে বেরিয়ে আসছে। ফলে কিন্তু এটা করে আলটিমেটলি কার লাভ কতটা হবে সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু মোটামুটি যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, আমি যেটা বলেছিলাম যে দেখুন, এটা নিয়ে কেউই আপনার মানে আমাদের হচ্ছে পক্ষ নিরপেক্ষতা নিয়ে এইসব নিয়ে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কিন্তু আমরা যে বিষয়গুলো মনে হচ্ছে যে নির্বাচন কমিশন যা যা কর্মপদ্ধতি, তাতে যেভাবে করে পর ধাক্কা খাচ্ছে, এমন অবস্থা যে 28 তারিখে তাদের যে ডেডলাইন সেটা শেষ হবে কিনা তারও কোনো ঠিক নেই। এবং যেভাবে করে বেছে বেছে যেই জেলাগুলোর নাম সামনে আসছে, সেগুলো যথেষ্টই চিন্তার ব্যাপার। ফলে যেগুলো হচ্ছে ভোটের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই জায়গাগুলো, কেন্দ্রগুলো, ফলে এই বিষয়গুলো কিন্তু আবার প্রমাণিত করছে যে নির্বাচন। এবং আজকে যেটা আমি বললাম যে গুজরাটে যে এত ভোট মানে যেইখানটা বিজেপি সরকার, সেই জায়গাটায় এত ভোটারের নাম বাদ গেল, তার তুলনায় পশ্চিমবঙ্গে সে হতে কিছু ভোটারের অনেকটাই কম ভোটারের নাম বাদ যাচ্ছে। তাহলে বিজেপির যে দাবিটা, সেই দাবিটাকে এইবার তাহলে তারা জাস্টিফাই করবেন কি করে? কেন কিনা দেখুন, 2002 পর থেকে তার সেইভাবে করে হয়। 2002 পর থেকে কত মানুষ হচ্ছে মারা গেছেন, তার মধ্যে ছিল করোনার মধ্যে কত মানুষ মারা গেছেন। ফলে একটা নির্দিষ্ট সংখ্যক 25-30% যে ভোটার সংখ্যা বাদ যাবেন, মানে মৃত ভোটার হবেন, বা তারা অন্য জায়গায় এমন কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন, এরকমও থাকবে, সেটা স্বাভাবিক। ফলে তাই নিয়ে যেভাবে বলছে যে ঘুষবেটিয়া বা অনুপ্রবেশকারী, এইগুলো হয়তো যাই হোক। আমরা মোটামুটি করে আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই শেষ করছি। আপনারা আপনাদের মতামতটা জানাবেন, কেমন লাগলো, কি ব্যাপার, এবং দৃষ্টিভঙ্গির দিকে নজর রাখুন।